রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত। ইরানের হুমকি সত্ত্বেও ইসরায়েলি হামলায় লেবাননে নিহত 5। হরমুজ থেকে বাব আল মানদেব এবং পারস্য উপসাগরে ইসরায়েল নিষিদ্ধ এবং ইরানি হামলার ক্ষয়ক্ষতি দেখানোর উপর নিষেধাজ্ঞা দিয়ে ইসরায়েলের আইন পাশ। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার কৌশলগতভাবে হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়েছে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, হেলিকপ্টারটি প্রণালীর আশেপাশের এলাকার নিচে পড়ে যায়। তবে দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয় এবং হেলিকপ্টারটির সব ক্রু সদস্যদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং হরমুজ প্রণালীকে ঘিরে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়, ফলে সেখানে যে কোনো সামরিক বা নিরাপত্তা সংক্রান্ত ঘটনা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। তবে হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইরানের পক্ষ থেকে ছোড়া কোনো গোলা বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে কিনা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার শিকার হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মার্কিন সামরিক কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি তখনও প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের আঞ্চলিক মিত্রদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ঘটনাটি নতুন করে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ না হওয়া পর্যন্ত এ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না। তদন্তের ফলাফল প্রকাশের পরই পরিষ্কার হবে এটি শত্রুপক্ষের হামলার ফল ছিল নাকি সম্পূর্ণ প্রযুক্তিগত বা যান্ত্রিক সমস্যার কারণে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা। দক্ষিণ লেবাননের উপকূলীয় শহরের টাইরে সোমবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত 5 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের মধ্যে 4 জন লেবানিজ রেড ক্রসের প্যারামেডিক রয়েছেন। হামলাটি টাইর শহরের রেড ক্রস কেন্দ্রের নিকটে সংঘটিত হয়, যেখানে একটি গাড়িকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয় বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এনএনএ জানিয়েছে। ঘটনাস্থলে আগুনে জ্বলতে থাকা গাড়ি, উদ্ধারকর্মীদের তৎপরতা এবং স্থানীয় বাসিন্দাদের ভিড় দেখা যায়। একই দিনে দক্ষিণ লেবাননের আরও একাধিক এলাকায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। নাবাতিয়ে জেলার জিফতা শহরে ভোরের এক হামলায় 7 জন নিহত হন, যাদের মধ্যে একজন সিরীয় শিশু ও একজন নারী রয়েছেন। এই হামলাগুলো এমন এক সময় ঘটল যখন ইসরায়েল ও ইরান উভয়ই সাম্প্রতিক পাল্টাপাল্টি আক্রমণের একটি পর্যায় সমাপ্ত হওয়ার ঘোষণা দিয়েছে। তবে ইরান সতর্ক করে দিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তারা আবারও কঠোর জবাব দেবে। ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবানন সহ অঞ্চলে আগ্রাসন চলতে থাকলে আগের তুলনায় আরও কঠোর ও বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ করা হবে না। তিনি বলেন, উত্তর ইসরায়েলে যে কোনো হামলার জবাবে বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতে আঘাত হানা হবে এবং ইরানের হুমকিকে ইসরায়েল গুরুত্ব দিচ্ছে না। এদিকে ইরান সমর্থিত হিজবুল্লাহ জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে, যদিও ইসরায়েলি ভূখণ্ডে হামলার কোনো দাবি করেনি। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবানন থেকে ছোড়া 3টি প্রজেক্টাইল তারা প্রতিহত করেছে, যা মূলত দক্ষিণ লেবাননে অভিযানরত সেনাদের লক্ষ্য করেই নিক্ষেপ করা হয়েছিল। সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সাংস্কৃতিক ক্ষয়ক্ষতি। লেবাননের সংস্কৃতি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগের দিনের ইসরায়েলি গোলাবর্ষণে টাইর শহরের একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে ধুলাবালি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। লেবাননের দাবি, গত মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি হামলায় 3600 এর বেশি মানুষ নিহত হয়েছেন। এপ্রিলের যুদ্ধবিরতির পরও সীমান্ত অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষই নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না।
ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানি বলেছেন, হরমুজ প্রণালী থেকে বাব আল মান্দাব প্রণালী এবং পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হবে প্রতিরোধের নতুন নিরাপত্তা বলয়। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক সামরিক অভিযানের পর তিনি বলেন, প্রতিরোধ অক্ষ এখন আগের চেয়ে আরও সমন্বিত ও শক্তিশালী অবস্থানে রয়েছে। জেনারেল কানি ইয়েমেনের সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, বীর ইয়েমেনিদের সময়োপযোগী ও দৃঢ় পদক্ষেপ প্রতিরোধ ফ্রন্টের দূরদর্শিতা ও কৌশলগত প্রজ্ঞার প্রমাণ। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে প্রতিরোধ অক্ষের অন্যান্য শক্তিও মাঠে নামবে এবং অঞ্চল জুড়ে সমন্বিত প্রতিক্রিয়া দেখা যাবে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের জবাব একক কোনো পক্ষ নয়, বরং ঐক্যবদ্ধ প্রতিরোধ ফ্রন্ট দেবে। কানির ভাষ্য অনুযায়ী এই জোটের যোদ্ধারা সীমান্তের গণ্ডিতে আবদ্ধ নয়, তারা পুরো অঞ্চল জুড়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে। কুদস ফোর্সের এই শীর্ষ কমান্ডার কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি তাদের সামরিক অভিযান ও আক্রমণাত্মক নীতি অব্যাহত রাখে, তবে প্রতিরোধ ফ্রন্ট আরও কঠিন ও ব্যাপক প্রতিক্রিয়া জানাবে। তিনি দাবি করেন, অঞ্চল জুড়ে প্রতিরোধ আন্দোলনের শক্তিগুলো এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সমন্বিত এবং তারা নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। কানির এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে এবং ইরান, ইয়েমেন ও ইসরায়েলকে ঘিরে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অংশ নেয়নি বলে জানিয়েছে মার্কিন এক কর্মকর্তা। এর আগে একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা দাবি করেছিলেন যে রাতভর ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধে যুক্তরাষ্ট্র ভূমিকা রেখেছে। তবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে সেই দাবি নাকচ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক এই হামলার সময় যুক্তরাষ্ট্র কোনো ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেনি, যা আগের কয়েকটি সংঘাতের তুলনায় ভিন্ন পরিস্থিতি। অতীতে ইরানের হামলার সময় যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলকে সহায়তা করেছিল। মার্কিন কর্মকর্তা আরও জানান, হামলা ও প্রতিরক্ষা সংক্রান্ত কার্যক্রমে ইসরায়েলি ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ছিল। সিএনএনের তথ্য অনুযায়ী ইসরায়েলের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপারের সঙ্গে অন্তত দুইবার কথা বলেছেন। উভয় পক্ষ চলমান পরিস্থিতি নিয়ে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে। রোববার ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালানোর পর আঞ্চলিক উত্তেজনা আরো বৃদ্ধি পায়। যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও ওই হামলার জেরে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দেয়। এর প্রতিক্রিয়ায় ইরান উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে ইসরায়েলও ইরানের দিকে লক্ষ্যবস্তুতে কয়েক দফা বিমান হামলা চালায়। ফলে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর থেকেই অঞ্চলটি অস্থির অবস্থার মধ্যে রয়েছে। ওই হামলার জবাবে ইরান, ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি থাকা কয়েকটি আঞ্চলিক দেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়। যদিও 8 এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল, তবে বাস্তবায়ন নিয়ে মতবিরোধ এবং পরবর্তী ঘটনা প্রবাহের কারণে আলোচনা স্থবির হয়ে পড়ে। সাম্প্রতিক হামলা, পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। যুদ্ধ সংক্রান্ত সংবাদ পরিবেশনের উপর বিধিনিষেধ নবায়ন করে সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবেদন নিষিদ্ধ করেছে ইসরায়েল। সাংবাদিকদের নির্দেশ দেওয়া হয়েছে, দেশের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার কোনো তথ্য প্রকাশ করা যাবে না। আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং পরবর্তীতে ইসরায়েলও ইরানের ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা শুরু করে। এই অবস্থায় সামরিক সেন্সর সাংবাদিকদের কাছে পাঠানো এক নির্দেশনায় জানায়, ইরান বা হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্র সংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে তাদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। নির্দেশনায় বলা হয়, প্রতিটি হামলায় কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা যাবে না। এর পরিবর্তে বিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ডজনখানেক ক্ষেপণাস্ত্র ধরনের শব্দ ব্যবহার করতে হবে। কোনো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত হলে বা মাঝপথে বিধ্বস্ত হলে সে সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সামরিক বা কৌশলগত স্থাপনায় কিংবা সমুদ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানার তথ্য প্রকাশ করা যাবে না। পাশাপাশি প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আকাশে লক্ষ্যবস্তু ধ্বংস করছে এমন ভিডিও প্রচারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে চলমান সংঘাতের সময়ও ইসরায়েল যুদ্ধ ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য প্রকাশে ব্যাপক নিয়ন্ত্রণ আরোপ করেছিল। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার স্থান সংক্রান্ত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়াও নিষিদ্ধ
করা হয়। পর্যবেক্ষকদের মতে কঠোর সেন্সরশিপের কারণে ইসরায়েল যে মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করে, প্রকৃত ক্ষতির পরিমাণ তার চেয়ে বেশি হতে পারে। ফলে চলমান সংঘাতের বাস্তব চিত্র নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন ও বিতর্ক আরও জোরালো হচ্ছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টি বা ককরোচ পিপলস পার্টির নেতৃত্বে অনুষ্ঠিত সাম্প্রতিক বিক্ষোভ শুধু একটি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, এটি সমসাময়িক ভারতের তরুণ সমাজের গভীর হতাশা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি ক্রমবর্ধমান অনাস্থার প্রতীক হয়ে উঠেছে। কয়েকশো শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিবাদ সংখ্যার বিচারে হয়তো বিশাল ছিল না, কিন্তু এর রাজনৈতিক ও সামাজিক তৎপরতা অনেক বড়। কারণ এই আন্দোলন এমন এক সময়ে সামনে এসেছে যখন ভারতের কোটি কোটি তরুণ উচ্চশিক্ষা, চাকরি এবং সামাজিক অগ্রগতির স্বপ্ন নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর নির্ভরশীল, অথচ সেই পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। ককরোচ প্রতীকটির ব্যবহার নিজেই একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করে। সাধারণত ককরোচকে এমন এক প্রাণী হিসেবে দেখা হয় যা কঠিনতম পরিস্থিতিতেও টিকে থাকতে পারে। আন্দোলনের নেতা অভিজিৎ দীপকের বক্তব্য হচ্ছে, ককরোচ কখনো ভয় পায় না, কখনো মরে না। মূলত তরুণদের প্রতিরোধী চেতনার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি প্রচলিত রাজনৈতিক ভাষার বাইরে গিয়ে বিদ্রূপ, ব্যঙ্গ এবং সাংস্কৃতিক প্রতীকের মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলার একটি নতুন ধারা নির্দেশ করে। বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের আন্দোলনে মিম, ব্যঙ্গচিত্র এবং ডিজিটাল সংস্কৃতির ব্যবহার বেড়েছে। ভারতের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তরুণরা প্রচলিত রাজনৈতিক দল বা সংগঠনের বদলে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক আন্দোলনের মাধ্যমে নিজেদের অসন্তোষ প্রকাশ করছে। এই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে পরীক্ষা ব্যবস্থার সংকট। ভারতে উচ্চশিক্ষা ও সরকারি চাকরির সুযোগ সীমিত হওয়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করে। বিশেষ করে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার মতো পরীক্ষাগুলোতে সফলতা অনেক পরিবারের জন্য সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের একমাত্র পথ হিসেবে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে প্রশ্নপত্র ফাঁস, মূল্যায়ন ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার ঘটনা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি লক্ষ লক্ষ তরুণের জীবনের উপর সরাসরি আঘাত। যখন শিক্ষার্থীরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে এবং পরে জানতে পারে যে পরীক্ষার স্বচ্ছতা রক্ষা করা হয়নি, তখন তাদের মধ্যে ক্ষোভ, হতাশা এবং অবিশ্বাস জন্ম নেওয়া স্বাভাবিক। Over 1 crore students have been affected by NEET, UG, CUET. জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা এই ক্ষোভকে আরও তীব্র করেছে। ভারতে মেডিকেল শিক্ষার সুযোগ সীমিত, কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কয়েক মিলিয়ন। ফলে প্রতিটি নম্বর এবং প্রতিটি আসনের গুরুত্ব অত্যন্ত বেশি। প্রশ্ন ফাঁসের অভিযোগের কারণে পরীক্ষা বাতিল হওয়া শুধু প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ নয়, এটি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলেছে। বিভিন্ন গণমাধ্যমে আত্মহত্যার খবর প্রকাশ পাওয়ার পর বিষয়টি প্রমাণ করে যে পরীক্ষা কেন্দ্রিক চাপ কতটা ভয়াবহ রূপ নিতে পারে। শিক্ষার্থীদের কাছে বিষয়টি কেবল একটি পরীক্ষা নয়, এটি তাদের স্বপ্ন, পরিচয় এবং ভবিষ্যতের সঙ্গে জড়িত। এই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর রাজনৈতিক তাৎপর্য। গত এক দশকের বেশি সময় ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ভারতের জাতীয় রাজনীতিতে প্রভাবশালী অবস্থান ধরে রেখেছে। এই সময়ে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো অনেক ক্ষেত্রে জনমত সংগঠনে ব্যর্থ হয়েছে, কিন্তু ককরোচ জনতা পার্টির মতো একটি ব্যঙ্গাত্মক ও ডিজিটাল ভিত্তিক উদ্যোগ যে বিপুল অনলাইন সমর্থন পেয়েছে তা দেখায় যে রাজনৈতিক অসন্তোষ প্রকাশের নতুন পথ তৈরি হচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এমন একটি প্ল্যাটফর্ম জনপ্রিয় হওয়া ইঙ্গিত দেয় যে প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে গিয়ে তারা নিজেদের বক্তব্য তুলে ধরতে আগ্রহী। সরকারের প্রতিক্রিয়াও এই আন্দোলনের গুরুত্বকে তুলে ধরে। আন্দোলনের এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে সংগঠনটিকে পাকিস্তানপন্থী বা অ্যান্টি ইন্ডিয়া গোষ্ঠীর সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। এই ধরনের প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন কিছু নয়। প্রায় সরকার বিরোধী আন্দোলন বা সমালোচকদের বিদেশি প্রভাব, ষড়যন্ত্র বা জাতীয় নিরাপত্তার হুমকির সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা হয়। কিন্তু এতে মূল সমস্যাগুলো যেমন পরীক্ষা ব্যবস্থার দুর্বলতা, বেকারত্ব বা প্রশাসনিক জবাবদিহিতার অভাব আড়ালে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তরুণদের উদ্বেগকে যদি শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করা হয়, তাহলে তাদের বাস্তব সমস্যার সমাধান আরও কঠিন হয়ে উঠতে পারে।
বিক্ষোভের পেছনে আরেকটি বড় কারণ হলো যুব বেকারত্ব। ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি হলেও সেই প্রবৃদ্ধি সমানভাবে কর্মসংস্থানে রূপান্তরিত হচ্ছে না। বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ চাকরির বাজারে প্রবেশ করলেও তাদের জন্য পর্যাপ্ত মানসম্মত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। শহরাঞ্চলে যুব বেকারত্বের হার 2 অঙ্কে থাকা এবং বহু শিক্ষিত তরুণের স্বল্প বেতন বা অনিরাপদ কাজে নিয়োজিত থাকা এই সংকটের প্রতিফলন। ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ এগুলোকে স্থায়ী ও সম্মানজনক কর্মজীবনের প্রবেশদ্বার হিসেবে দেখা হয়। যখন সেই পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় তখন ক্ষোভ আরও তীব্র হয়। युवाओं के प्रति तो 7 दिन के भीतर वो इस्तीफा दे या फिर प्रधानमंत्री मोदी उन्हें बर्खास्त करे। ভারতের জনমতিক বাস্তবতাও এই ঘটনাকে গুরুত্বপূর্ণ করে তোলে। প্রায় 40 কোটি তরুণ তরুণী নিয়ে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ যুব সমাজের দেশ। এই বিশাল জনগোষ্ঠী একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি করে, অন্যদিকে কর্মসংস্থান ও শিক্ষা ব্যবস্থার উপর ব্যাপক চাপ সৃষ্টি করে। যদি এই তরুণদের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি না হয় তাহলে সামাজিক অসন্তোষ বৃদ্ধি পাওয়ার শঙ্কা থাকে। ককরোচ জনতা পার্টির জনপ্রিয়তা মূলত সেই জমে থাকা অসন্তোষের একটি প্রতীকী বহিঃপ্রকাশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এই আন্দোলনের উত্থানে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। কয়েক সপ্তাহের মধ্যে কোটি কোটি অনুসারী অর্জন করা দেখায় যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন রাজনৈতিক মত প্রকাশের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। তরুণদের বড় অংশ প্রচলিত সংবাদ মাধ্যমের তুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সক্রিয়। ফলে সেখানে তৈরি হওয়া ব্যঙ্গ, ভিডিও, মিম বা রাজনৈতিক বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে। ককরোচ জনতা পার্টি এই বাস্তবতাকে সফলভাবে কাজে লাগিয়েছে। তারা সরাসরি রাজনৈতিক ভাষার বদলে হাস্যরস, বিদ্রূপ এবং সাংস্কৃতিক প্রতীক ব্যবহার করে এমন একটি বার্তা দিয়েছে যা তরুণদের কাছে গ্রহণযোগ্য ও আকর্ষণীয় হয়েছে। मैं पर्सनली तमिलनाडु से, केरला से, लोग महाराष्ट्र से आए। তবে এই আন্দোলনের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা এবং বাস্তব রাজনৈতিক পরিবর্তন ঘটানো এক জিনিস নয়। ইতিহাসে বহু ডিজিটাল আন্দোলন দ্রুত জনপ্রিয় হলেও সংগঠনগত দুর্বলতা, নেতৃত্ব সংকট বা সুস্পষ্ট কর্মসূচির অভাবে দীর্ঘমেয়াদে প্রভাব ধরে রাখতে পারেনি। ককরোচ জনতা পার্টির ক্ষেত্রেও একই চ্যালেঞ্জ থাকবে। তারা কি কেবল পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভের প্ল্যাটফর্ম হয়ে থাকবে, নাকি বৃহত্তর যুব স্বার্থ, কর্মসংস্থান, শিক্ষা সংস্কার এবং গণতান্ত্রিক জবাবদিহির প্রশ্নে একটি টেকসই আন্দোলনে পরিণত হবে তা এখনো স্পষ্ট নয়। সব মিলিয়ে নয়াদিল্লির এই বিক্ষোভকে শুধুমাত্র একটি প্রশ্নফাঁস বিরোধী প্রতিবাদ হিসেবে দেখা যথেষ্ট নয়। এটি ভারতের তরুণ সমাজের মধ্যে জমে থাকা বহু স্তরীয় অসন্তোষের প্রতিফলন। পরীক্ষা ব্যবস্থার দুর্বলতা, কর্মসংস্থানের সংকট, রাজনৈতিক প্রতিনিধিত্বের ঘাটতি এবং প্রশাসনিক জবাবদিহি নিয়ে উদ্বেগ সবকিছু মিলেই এই আন্দোলনের পটভূমি তৈরি করেছে। ককরোচের মুখোশ পরা শিক্ষার্থীদের উপস্থিতি হয়তো ব্যঙ্গাত্মক ও অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু তাদের বার্তা অত্যন্ত গুরুতর। তারা এমন একটি ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করছে যেটিকে তারা ক্রমশ অবিশ্বস্ত ও অন্যায্য বলে মনে করছে। এই ক্ষোভকে যদি নীতি নির্ধারকেরা গুরুত্ব দিয়ে না শোনেন তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর যুব আন্দোলনের ভিত্তি তৈরি হতে পারে। ভারতের মতো একটি তরুণ প্রধান দেশে সেই সম্ভাবনাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। রাশিয়া ও তালেবানের মধ্যে 27 মে স্বাক্ষরিত নিরাপত্তা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক আফগানিস্তানের ভবিষ্যৎ নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক অবস্থান নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। চুক্তির বিস্তারিত বিষয়বস্তু এখনও প্রকাশ করা না হলেও এটি আফগানিস্তানের দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থের জন্য কতটা উপকারী হবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকের মতে এই চুক্তি স্বল্প মেয়াদে তালেবান সরকারের জন্য কিছুটা কূটনৈতিক সুবিধা আনতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আফগানিস্তানকে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার আরও গভীরে ঠেলে দিতে পারে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তালেবান সরকার এখনও বিশ্বের অধিকাংশ দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। ফলে এমন একটি সরকারের সঙ্গে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তির রাজনৈতিক ও আইনি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যদিও কোনো রাষ্ট্র বা সরকার অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং সহযোগিতা করার সার্বভৌম অধিকার রাখে, তবুও আফগানিস্তানের বর্তমান বাস্তবতা
অত্যন্ত সংবেদনশীল। দেশটি দীর্ঘ কয়েক দশক ধরে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে যে কোনো কৌশলগত অংশীদারিত্ব অত্যন্ত সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন। ইতিহাস বলে বড় শক্তিগুলো সাধারণত আফগানিস্তানের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্পর্ক গড়ে তোলে না, বরং নিজেদের নিরাপত্তা, অর্থনৈতিক বা ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্যই আফগানিস্তানের সঙ্গে সম্পৃক্ত হয়। রাশিয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম দেখা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে মস্কো এমন কোনো অবস্থানে নেই যেখানে সে আফগানিস্তানকে ব্যাপক অর্থনৈতিক সহায়তা, আধুনিক সামরিক সক্ষমতা বা আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন দিতে পারবে। ফলে প্রশ্ন ওঠে, যদি রাশিয়াকে কৌশলগত অংশীদার হিসেবে উপস্থাপন করা হয় তবে সেই অংশীদারিত্বের বাস্তব ভিত্তি কি? রাশিয়া ও তালেবানের মধ্যে সাম্প্রতিক ঘনিষ্ঠতার মূল কারণ নিরাপত্তা উদ্বেগ। রাশিয়া বহুদিন ধরেই আশঙ্কা করে যে আফগান ভূখণ্ডে সক্রিয় উগ্রপন্থী সংগঠনগুলোর মধ্যে এশিয়া হয়ে রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। একই সঙ্গে মাদক পাচারের বিস্তারও মস্কোর জন্য একটি বড় উদ্বেগের বিষয়। চীনও একই ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণে আফগানিস্তানের প্রতি আগ্রহ দেখাচ্ছে। তবে নিরাপত্তা ইস্যুর বাইরে রাশিয়া বা চীনের আফগানিস্তানে এমন বড় কোনো বিনিয়োগ বা অর্থনৈতিক স্বার্থ নেই যা তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিশ্রুতিতে বাধ্য করবে। ফলে এই সম্পর্ককে প্রকৃত অর্থে একটি শক্তিশালী কৌশলগত অংশীদারিত্ব বলা কঠিন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার আচরণও এই বাস্তবতাকে স্মরণ করিয়ে দেয়। সোভিয়েত সেনা প্রত্যাহারের পর এবং পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে মস্কো আফগানিস্তানের বিভিন্ন সরকারকে উল্লেখযোগ্য অর্থনৈতিক বা সামরিক সহায়তা দেয়নি। অতীতের সেই অভিজ্ঞতা বিবেচনায় নিলে বর্তমানে রাশিয়া আফগানিস্তানের অর্থনীতি বা নিরাপত্তা কাঠামোকে আমূল পরিবর্তন করে দেওয়ার মতো সহায়তা দেবে এমন প্রত্যাশার পক্ষে খুব বেশি প্রমাণ নেই। তালেবান সরকারের দৃষ্টিকোণ থেকে এই সমঝোতা স্মারকের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে সংঘর্ষ, বিমান হামলার অভিযোগ এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে কাবুল ও ইসলামাবাদের সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠেছে। তালেবান সম্ভবত রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নিজেদের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করতে এবং পাকিস্তানের ওপর কিছুটা চাপ সৃষ্টি করতে চায়। কিন্তু বাস্তবতা হলো রাশিয়া আফগানিস্তানের পক্ষে সরাসরি কোনো আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়বে এমন সম্ভাবনা অত্যন্ত কম। অন্যদিকে আফগানিস্তানের সামরিক সক্ষমতাও আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। সাবেক আফগান সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সামরিক সরঞ্জামের একটি বড় অংশ ছিল যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার তৈরি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় মার্কিন প্রযুক্তি নির্ভর অস্ত্র ও সরঞ্জামের রক্ষণাবেক্ষণ কার্যত অসম্ভব হয়ে পড়েছে। একই সঙ্গে পুরনো সোভিয়েত বা রুশ প্রযুক্তির অনেক অস্ত্র অচল বা সেকেলে হয়ে গেছে। এই বাস্তবতায় রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হলেও তা থেকে ব্যাপক সামরিক সহায়তা পাওয়ার সম্ভাবনা সীমিত। ফলে চুক্তিটি বাস্তবে যতটা না লাভজনক তার চেয়ে বেশি প্রতীকী গুরুত্ব বহন করতে পারে। এই ধরনের চুক্তির আরেকটি বড় ঝুঁকি হলো আফগানিস্তানকে আন্তর্জাতিক শক্তির প্রতিযোগিতার অংশে পরিণত করা। একটি দুর্বল ও অর্থনৈতিকভাবে সংকটাপন্ন রাষ্ট্রের পক্ষে পরস্পর বিরোধী শক্তিগুলোর সঙ্গে সমানভাবে কৌশলগত সম্পর্ক বজায় রাখা অত্যন্ত কঠিন। আফগানিস্তান একই সঙ্গে ভারত ও পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন কিংবা যুক্তরাষ্ট্র, চীন ও ইরানের সঙ্গে অভিন্ন কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে পারবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটি সম্পর্কের সঙ্গে নির্দিষ্ট স্বার্থ জড়িত থাকে এবং সেই স্বার্থ প্রায় একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হয়। ফলে আফগানিস্তান যদি সতর্ক না হয় তাহলে দেশটি আবারও বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার মাঠে পরিণত হতে পারে। ইতিহাসে বহুবার এমন ঘটনা ঘটেছে। 19 শতকে ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের মধ্যকার গ্রেট গেম, সোভিয়েত আগ্রাসন, কোল্ড ওয়ারের প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে সন্ত্রাস বিরোধী যুদ্ধ, সব ক্ষেত্রেই আফগানিস্তান বহিরাগত শক্তির প্রতিযোগিতার শিকার হয়েছে। এর ফল ছিল দীর্ঘস্থায়ী যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক বিপর্যয়। বর্তমান প্রেক্ষাপটে দেশটির সবচেয়ে বড় প্রয়োজন নতুন কোনো ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় জড়িয়ে না পড়া, বরং স্থিতিশীলতা ও উন্নয়নের পথ খুঁজে বের করা।
তালেবান হয়তো মনে করতে পারে যে রাশিয়ার সঙ্গে এই ধরনের সমঝোতা তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করবে, কিন্তু আন্তর্জাতিক বৈধতা মূলত অভ্যন্তরীণ বৈধতার উপর নির্ভর করে। কোন সরকার যদি জনগণের ব্যাপক সমর্থন, রাজনৈতিক অংশগ্রহণ এবং প্রতিনিধিত্বমূলক কাঠামো নিশ্চিত করতে না পারে, তাহলে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা কঠিন হয়ে পড়ে। এমনকি কিছু রাষ্ট্র স্বীকৃতি দিলেও সেই স্বীকৃতির কার্যকারিতা সীমিত থাকে যদি তা দেশের জনগণের সম্মতি ও সমর্থনের ভিত্তিতে প্রতিষ্ঠিত না হয়। বর্তমানে অধিকাংশ দেশ এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। এর অন্যতম কারণ হল মানবাধিকার, নারী শিক্ষা, রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং শাসন ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ। রাশিয়া ও চীন তালেবানের সঙ্গে যোগাযোগ বাড়ালেও তারা এখনো আন্তর্জাতিক পর্যায়ে তালেবানের পূর্ণ স্বীকৃতি নিশ্চিত করতে পারেনি। জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকায় তালেবানের অনেক শীর্ষ নেতা এখনো অন্তর্ভুক্ত রয়েছেন। এই বাস্তবতা পরিবর্তন না হলে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন অত্যন্ত কঠিন হবে। আফগানিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত একটি অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক এবং আইন ভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। দেশের ভেতরে বিভিন্ন জাতিগোষ্ঠী, রাজনৈতিক শক্তি এবং সামাজিক গোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত না হলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়। একই সঙ্গে অর্থনৈতিক পুনর্গঠন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের মতো মৌলিক খাতগুলোতেও অগ্রাধিকার দেয়া জরুরি। বিদেশি শক্তির সঙ্গে নিরাপত্তা সহযোগিতা এসব সমস্যার স্থায়ী সমাধান দিতে পারে না। আফগানিস্তানের জন্য আদর্শ নীতি হওয়া উচিত এমন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, যেখানে দেশটি কোনো পক্ষের প্রক্সি বা প্রতিযোগিতার ক্ষেত্র হবে না, বরং আফগানিস্তানকে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং অর্থনৈতিক সহযোগিতার কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা উচিত। মধ্য ও দক্ষিণ এশিয়ার সংযোগের স্থলে অবস্থিত হওয়ায় দেশটির ভৌগোলিক অবস্থান এই সম্ভাবনা সৃষ্টি করে, কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক আস্থা এবং অভ্যন্তরীণ বৈধতা। সবকিছু বিবেচনায় নিলে বলা যায় রাশিয়া তালেবান নিরাপত্তা সমঝোতা স্মারক আফগানিস্তানের জন্য তাৎক্ষণিক কিছু কূটনৈতিক সুবিধা বয়ে আনতে পারে, কিন্তু এটি দেশটির দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ নিশ্চিত করবে এমন নিশ্চয়তা নেই। বরং এতে আফগানিস্তান আবারও বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে। আফগানিস্তানের ভবিষ্যৎ নিরাপত্তা ও আন্তর্জাতিক মর্যাদা মূলত নির্ভর করবে দেশের অভ্যন্তরে একটি বৈধ, প্রতিনিধিত্বশীল এবং জনগণের আস্থাভাজন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার উপর। সেই লক্ষ্য অর্জিত হলে আফগানিস্তান সংঘাতের ক্ষেত্র নয়, বরং আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন এবং দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার সেতু বন্ধনে পরিণত হতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।